আসসালামু আলাইকুম দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি সকলেই ভালো আছো। আমরা দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় পত্র থেকে আলোচনা করছিলাম চলতরিৎ। আজকেও আমরা সেই চলতরিৎ নিয়ে আলোচনা করব। চলতরিতে তোমার কাশ্যপের সূত্র এবং এর ব্যবহারটাই মূলত আজকে আলোচনার বিষয়। আজকে আমরা কাশ্যপের সূত্র পড়ব। কাশ্যপের সূত্র তোমরা জানো, কাশ্যপের সূত্রটা তোমরা পড়ে আসছো, আমরা তো রিভিশন দিচ্ছি। সাধারণত সরল বর্তনীর সাহায্যে কোনো বস্তুর রোধ এবং প্রবাহ, কোনো পরিবাহের মধ্যে প্রবাহ এবং পরিবাহীর রোধ আমরা ওহমি সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারি। কিন্তু কোনো জটিল বর্তনী যদি হয়, এর ফলে আমরা ওহমের সূত্র ব্যবহার করে রোধ এবং তড়িৎ প্রবাহ নির্ণয় করতে পারি না। এই জন্য বৈজ্ঞানিক কাশ্যপ দুইটা সূত্র আবিষ্কার করেন। সে জটিল বর্তনীর সাহায্যে যে আমরা রোধ এবং তড়িৎ প্রবাহ পরিমাপ করতে পারবো, পাশাপাশি আমরা সরল বর্তনীর প্রবাহ এবং রোধও পরিমাপ করতে পারবো। তাহলে এখন আমরা আবার একটু মনে করতে চেষ্টা করি যে কাশ্যপের সূত্রগুলো কি ছিল। কাশ্যপের কয়টা সূত্র ছিল তোমরা তো জানো। কাশ্যপের দুইটা ছিল। প্রথম সূত্রটা দেখে নেই। কোন একটা বর্তনীর সংযোগ বিন্দুতে তড়িৎ প্রবাহের বীজগণিত যোগফল সমান 0 হয়। যেমন আমি ধরে নেই দেখো, এখান দিয়ে ধরে নিই একটা তার দিয়ে তড়িৎ প্রবাহিত I1 তড়িৎ প্রবাহিত হচ্ছে। এখান দিয়ে ধরলাম I2, I3, I4 এবং I5। চারটা তার দিয়ে তড়িৎ প্রবাহ যাতায়াত করছে, কিন্তু তার সংযোগ বিন্দু হচ্ছে এটা, সংযোগ বিন্দু। তাহলে আমরা প্রথম সূত্র অনুযায়ী বলেছি, কোন বর্তনীর সংযোগ বিন্দুতে মোট তড়িৎ প্রবাহের বীজগণিত যোগফল 0 হবে। আর বীজগণিত যোগফল 0 হবে কিভাবে আমরা লিখব? I1 I2 minus I3 minus I4 plus I5 equal 0, অর্থাৎ summation of I equal 0। দেখো, এখানে মাইনাস প্লাস দিলাম কেন? তার কারণ হচ্ছে, যদি এই সংযোগ বিন্দুর দিকে কোনো তড়িৎ প্রবাহ আসে, তাহলে সেটাকে আমরা প্লাস ধরব। সংযোগ বিন্দুর দিকে দেখো, I1 সংযোগ বিন্দুর দিকে আছে, এখানে আমরা প্লাস বসিয়েছি। I2টাও সংযোগ বিন্দুর দিকে আসছে, এটাও প্লাস, কিন্তু I3 এটা বের হয়ে যাচ্ছে, এই বিন্দু থেকে তড়িৎ প্রবাহ বের হয়ে যাচ্ছে, তাহলে এটা মাইনাস I3। এটাও বের হচ্ছে মাইনাস I4, আবার এটা বিন্দু দিকে আসছে, এর জন্য প্লাস I5। তাহলে বীজগণিতীয় যোগফল, তাহলে সামেশন অফ I ইকুয়াল 0। তাহলে প্রথম সূত্রটা আশা করি তোমরা মনে করতে পারছো। কাশ্যপের প্রথম সূত্রটা এমনই ছিল। এখন আমরা চলে আসি দ্বিতীয় সূত্রতে। কাশ্যপের দ্বিতীয় সূত্রটা কি বলেছে? দ্বিতীয় সূত্র, আচ্ছা, দ্বিতীয় সূত্রটা বলেছে, কোন একটি বদ্ধ বর্তনীর, কোন একটা জটিল বদ্ধ বর্তনীর মধ্যে যে তড়িৎ প্রবাহ এবং এর আনুষঙ্গিক যে রোধ আছে,
তড়িৎ প্রবাহ এবং রোধের গুণফলের সমষ্টি সমান হচ্ছে তড়িৎ চালক বল। আমি চিত্র দিয়ে এবং গাণিতিকভাবে আবার বলছি। আগে একটা চিত্র এঁকে নিই আমরা। হ্যাঁ, এখন দেখো আমরা একটা জটিল বর্তনী অঙ্কন করলাম, একটা বদ্ধ বর্তনী। এর মধ্যে 4টা রোধ আছে, R1, R2, R3, R4, এবং সি এবং এ বিন্দুর মাঝামাঝি একটা তড়িৎ কোষ রেখেছি আমরা, এবং আবার বি এবং ডি এর মাঝামাঝি আরো একটা রোধ, সেটা হচ্ছে R5, এর মধ্যে দিয়ে I5 তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে দেখো, এখন দ্বিতীয় সূত্র অনুযায়ী এটার ব্যাখ্যা কি দেব আমরা? এখন যদি আমরা বলি এ বি সি এ বর্তনীতে, দেখো আমরা ধরে নিলাম শুধু এতটুকু বর্তনী, এ বি সি এ। এই বর্তনীর মধ্যে আমরা দ্বিতীয় সূত্রটা যদি অ্যাপ্লাই করি তাহলে কি দাঁড়ায়? তাহলে এ বি সি এ বর্তনীর মধ্যে আমরা দ্বিতীয় সূত্রটি কি বলেছিলাম? কোন একটা বদ্ধ বর্তনীর তড়িৎ প্রবাহ এবং এর রোধের গুণফলের সমষ্টি সমান হবে তড়িৎ চালক বল। তাহলে আমরা সেটা গাণিতিকভাবে লিখি। আমরা বলছি এ বি সি এ। তাহলে এ বির মধ্যে কি আছে? প্রবাহ আছে I1, রোধ আছে R1। এরপরে বিই এবং সি এর মধ্যে প্রবাহ আছে I2, রোধ আছে R2, এবং সি এবং এর মধ্যে এখানে কি আছে? দেখো এইখানে আমরা I1, I2, এখানে আছে হচ্ছে একটা তড়িৎ চালক বল। তাহলে আমরা যদি এই বর্তনীর মধ্যে দ্বিতীয় সূত্রটার কল্পনা করি, তাহলে কি হলো? আমাদের এ বি সি এ বর্তনীতে তড়িৎ প্রবাহ এবং রোধের গুণফল, রোধের গুণফলের সমষ্টির সমান হচ্ছে তড়িৎ চালক বল। যদি ওই বদ্ধ বর্তনীর মধ্যে কোনো তড়িৎ কোষ থাকে, সেই তড়িৎ কোষের যে তড়িৎ চালক বল, সেই বলটা সমান হবে কি? এর প্রবাহ এবং রোধের গুণফলের সমষ্টির সমান। তাহলে এটাকে যদি আমরা এক কথায় লিখি তাহলে কি হবে? অতএব সামেশন অফ আই আর
সমান হচ্ছে ই। তাহলে দেখো আমরা এ বি সি এ বর্তনীর মধ্যে আমরা সূত্রটা কি দাঁড়ায়, দ্বিতীয় সূত্রটা সেটা লিখলাম। এখন আবার লিখি এ বি সি ডি এ বর্তনীতে। এই বর্তনীতে এখন দ্বিতীয় সূত্রটা কি হবে, ওই আগের মতোই। তাহলে এটা কি হবে, I1 R1 প্লাস I2 R2, এরপরে প্লাস I3 R3 মাইনাস I4 R4 ইকুয়াল 0। তার কারণ কি, এই বদ্ধ বর্তনীর মধ্যে কোনো তড়িৎ চালক বল বা কোনো কোষ নেই, তাই না? এ বি সি ডি এ, এই বর্তনীর মধ্যে কোনো তড়িৎ কোষ নেই, এই জন্য ইকুয়াল 0 লিখলাম। আর এখানে প্লাস এবং মাইনাস কেন দিলাম, দেখো এটা ভালো করে তোমাদের মনে করা উচিত যে প্লাস মাইনাসের ব্যাপারটা কেন আসছে। এই ব্যাপারটা যদি তোমরা ক্লিয়ার করতে না পারো তাহলে কিন্তু তোমাদের গাণিতিক সমস্যায় গিয়ে বারবার ভুল হবে। দেখো আমাদের এইখানে এ থেকে বি বিন্দুতে যখন তড়িৎ প্রবাহ ছিল তখন দেখো আমরা অ্যারো চিহ্নটা কিভাবে দিয়েছি, দেখো তড়িৎ কোষ থেকে চার্জটা এ বিন্দুতে এসে দুই ভাগ হয়ে গেল, তাই না? একটা বি এর দিকে যাচ্ছে আর একটা ডি এর দিকে যাচ্ছে, পরে এটা মানে এখানে এসে দুই ভাগ হয়ে দুই দিকে চলে যাচ্ছে। এরপরে কি হলো, এরপরে আচ্ছা এইখানে দেখো এইখানে অ্যারো চিহ্নটা এইভাবে হবে, এদিক দিয়ে এসে এটাও এদিক দিয়ে এসে এদিক দিয়ে এসে আবার তড়িৎ কোষে যাবে, এখানে একটু ভুল হয়েছে, তাহলে এখানেও মাইনাস হবে। তাহলে দেখো আমাদের এই বিন্দুতে যখন এই বিন্দুতে আসলো, যখন তড়িৎ করছে তড়িৎ প্রবাহটা এই বিন্দু, তখন দুই ভাগ হয়ে আবার এদিকে আবার এভাবে, ঠিক এইভাবে কন্টিনিউয়াসলি ঘুরতে থাকবে। তাহলে আমরা তড়িৎ করছে তড়িৎ প্রবাহ এ বিন্দুতে এসে দুই ভাগ হয়ে বি এবং বি বিন্দুতে গেল, আবার এখান থেকে আবার সি বিন্দু আবার চলতে, আবার এখান থেকে কিছু প্রবাহ আবার এফ হয়ে ঘুরে আবার ডি বিন্দু হয়ে আবার তড়িৎ কোষে চলে আসবে। তাহলে এখন দেখো আমরা যে দিক থেকে তড়িৎ প্রবাহটা যাচ্ছে সেদিকে আমরা একটা অ্যারো চিহ্ন দিয়ে দিচ্ছি। তড়িৎ প্রবাহ এসে দুই ভাগ হয়ে গেল, অ্যারো চিহ্ন দিয়ে দিলাম, আবার অ্যারো চিহ্ন এদিকে দিলাম, এদিকে যাচ্ছে আবার এদিকেও যাচ্ছে, আবার এটা কি হলো, আবার এদিকে ঢুকে যাচ্ছে। আচ্ছা এরপরে কি হলো, আবার এখান এদিক দিয়ে এসে এদিক দিয়ে যাবে এবং সি বিন্দু হয়ে আবার এ বিন্দু চলে আসবে, এইভাবে কন্টিনিউয়াসলি চলবে। তাহলে আমরা দেখো যেগুলো ক্লকওয়াইজ হচ্ছে এটা এইভাবে মানে ক্লকওয়াইজ ঘড়ির কাঁটা, এই দুইটা হবে প্লাস, দেখো এই দুইটা প্লাস লিখেছি। আর এদিক থেকে এদিকে এই দুইটা দেখো এন্টি ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আছে এইটা এবং এইটা, ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলেই সেটা মাইনাস হয়ে, দুইটা মাইনাস। ভালো করে মনে করতে চেষ্টা করো যে আমরা যে অ্যারো চিহ্নগুলো ঘড়ির কাঁটার দিকে আছে সেই অ্যারো চিহ্নর জন্য আমরা প্লাস ব্যবহার করেছি, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে আছে এটা এবং এটা, এর জন্য আমরা মাইনাস চিহ্ন ব্যবহার করেছি। তাহলে প্লাস এবং মাইনাস কেন, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা এটাকে যদি সামেশন অফ আই আর ইকুয়াল টু 0, তাহলে আমরা দ্বিতীয় সূত্রের ব্যাখ্যাটা এভাবে দেব। প্রথম সূত্রের ব্যাখ্যা যেমন ছিল, এখন দ্বিতীয় সূত্রের ব্যাখ্যাটা একটু ভিন্ন রকমের। তার কারণ এখানে আমরা একটা জটিল বর্তনী এঁকেছি, একটা বদ্ধ জটিল বর্তনী, এই অনুপাতে আমরা সূত্রটা ব্যাখ্যা করলাম। তাহলে এখন চলে আসো এই কাশ্যপের সূত্রের ব্যবহার। এই কাশ্যপের সূত্র দিয়ে আমরা কি করতে পারি, একটা জটিল বর্তনীর রোধ নির্ণয় করতে পারি, প্রবাহ নির্ণয় করতে পারি, তাই না?
তাহলে এখন আমরা একটা জটিল বর্তনী এঁকে ফেলি, আগের মতো করি। আগে আমি বর্তনীর মধ্যে এখানে তড়িৎ কোষ ব্যবহার করেছিলাম, এখানে একটা গ্যালভানোমিটার দিয়ে ফেললাম আর কোষটা বের করে দিলাম। তাহলে এখন চারটা রোধ পি কিউ আর এস, চারটা রোধ শ্রেণীবদ্ধভাবে সাজিয়ে যদি আমরা একটা বদ্ধ বর্তনী তৈরি করি, চারটা রোধকে কি করব, শ্রেণীবদ্ধভাবে সাজিয়ে একটার সাথে আরেকটা যুক্ত। এখন শ্রেণীবদ্ধভাবে সাজিয়ে যদি আমরা একটা বদ্ধ বর্তনী তৈরি করি, বদ্ধ বর্তনী তৈরি করে এ বি সি ডি, এখন যদি বি এবং ডি এর মাঝামাঝি একটা গ্যালভানোমিটার এবং এ এবং সি এর মাঝামাঝি একটা তড়িৎ কোষ স্থাপন করে আমরা যা পেলাম, এটা কি বলা হয়, হুইস্টন ব্রিজ। এই হুইস্টন ব্রিজটা আমরা কারশফের সূত্রের সাহায্যে নির্ণয় করে আমরা একটা সূত্র পাবো। এই সূত্রের সাহায্যে আমরা কি করব, রোধ, অজানা রোধ নির্ণয় করতে পারবো। তাহলে এটাকে আমরা কি, হুইস্টন ব্রিজের নীতি, হুইটস্টোন ব্রিজের নীতি। তাহলে দেখো আমরা একটা বর্তনী এমন ভাবে আঁকলাম যে চারটা রোধ শ্রেণীবদ্ধভাবে থাকবে এবং দুইটার বিপরীত প্রান্তে দুইটা সংযোগ বিন্দু বিপরীতে একটা কোষ দেব, আর দুইটা সংযোগ বিন্দু বিপরীত দিকে মাঝামাঝি কি দেব, একটা গ্যালভানোমিটার দেব। তাহলে একে আমরা বলবো কি, হুইস্টন ব্রিজ। এই হুইস্টন ব্রিজের নীতিটাই আমরা এখন প্রতিষ্ঠা করব, কার সাহায্যে, কারশফের সূত্রের সাহায্যে। তাহলে এখন আমরা কারশফের সূত্র ব্যবহার করার আগে আমরা তড়িৎ প্রবাহর আগে দিকগুলো নির্ণয় করে নিই। তাহলে সবসময় কোষের পজিটিভ প্রান্ত থেকে তড়িৎ প্রবাহিত হবে, তাহলে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছিল। এখন এই আইটা এই এ বিন্দুতে এসে দুই ভাগ হয়ে, একটা হচ্ছে I1, অন্যটা হচ্ছে I2। এখন যখন কিউ এর মধ্যে আসলো তখন এটাকে আমরা আচ্ছা এইভাবে বলতে পারো, I1 I2, এখান দিয়ে I3, এখান দিয়ে I4। I1 I2 গিয়ে আবার সেই তড়িৎ কোষ হয়ে আবার এভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। তার কারণে কিন্তু দুই ভাগ হয়ে আবার সি বিন্দুতে এসে মিলিত হয়ে আই প্রবাহটাই আবার কি হয়, কোষের মধ্যে চলে আসে। কিন্তু এখানে এসে ভাগ হয়ে যখন পি রোধের মধ্যে দিয়ে যাবে তখন এটাকে আমরা বলবো I1 প্রবাহ, যখন কিউ এর মধ্যে দিয়ে যাবে তখন I2 বলবো, আর যখন এটা আর এর মধ্যে যাবে তখন I3 বলবো, যখন এস রোধ অতিক্রম করবে তখন এটা হবে I4। তাহলে আমরা মোটামুটি চিত্রটা ব্যাখ্যা করতে পারলাম। এখন আমরা এটা গাণিতিক ব্যাখ্যায় চলে যাই। দেখো বি বিন্দুর মাঝামাঝি আমরা কি করেছি, একটা গ্যালভানোমিটার দিয়েছি। তার মানে কি, এইখান দিয়ে যে প্রবাহটা যাবে এটাকে বলবো আমরা আইজি, গ্যালভানোমিটার প্রবাহ। তাহলে বি বিন্দুতে প্রথম সূত্র প্রয়োগ করে
প্রথম সূত্রটা প্রয়োগ করব বি বিন্দুতে। কার প্রথম সূত্র? আমি তো কাশ্যপের সূত্র পড়ছি এবং এর ব্যবহার, সুতরাং কাশ্যপের সূত্রটা ব্যবহার করব। তাহলে বি বিন্দু, এটা যদি সংযোগ বিন্দু হয় তাহলে কি হবে, একটা I1 তড়িৎ প্রবাহ আসছে, I2 চলে যাচ্ছে, IG ও চলে যাচ্ছে। তাহলে কি হবে, I1 মাইনাস I2 মাইনাস IG ইকুয়াল 0। ঠিক আছে, এখন এটাকে যদি আমি আরো সিম্পলিফাই করি তাহলে কি হয়, IG এখানে আমরা এমন ভাবে রোধ গুলোকে স্থাপন করব যে বি এবং ডি বিন্দুতে বিভব সমান হয়। বিভবটা এমন ভাবে সেটিং করব, শূন্য সমান হলে তখন IG ইকুয়াল টু 0 হয়ে যাবে, তখন IG ইকুয়াল 0 হবে। তাহলে কি হলো, I1 সমান I2 হবে, তাই না? IG যদি 0 বলি তাহলে কি হলো, I1 মাইনাসের জন্য ওই পাশে চলে গেলে প্লাস হয়ে যাবে, I1 সমান I2। তাহলে এটাকে 1 নং দিয়ে রাখলাম। এখন ডি বিন্দুতে যদি আবার আমরা প্রথম সূত্রটা প্রয়োগ করি তাহলে কি হয়, এখান দিয়ে ডি বিন্দুতে আসছে কি I3, আবার আসছে IG প্লাস IG, চলে যাচ্ছে কি I4 মাইনাস I4। তাহলে আবার ওই আগের মতোই আমরা কি লিখবো, IG যদি 0 হয়ে যায় তাহলে I3 I4, তাহলে I3 সমান I4, এটাকে আমরা 2 নং সমীকরণ। আচ্ছা, এখন আমরা পুরো বর্তনীটার মধ্যে আমরা দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই করে ফেলবো। এখন দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই করব কার মধ্যে, ধর এ বি ডি এ, এই অর্ধেকের উপর দ্বিতীয় সূত্র, আবার আরেক অর্ধেকের উপর দ্বিতীয় সূত্র। তাহলে এখন দেখা যাক কি বলবো, এ বি ডি এ বর্তনীতে দ্বিতীয় সূত্র প্রয়োগ করে, কোন বর্তনী, এ বি ডি এ, এই এতটুকুর মধ্যে দ্বিতীয় সূত্র প্রয়োগ করে। আমরা তো একটু আগে সূত্রগুলো আলোচনা করে নিয়েছি, সুতরাং তোমাদের আর বুঝতে অসুবিধা হবে না। তাহলে এখন আমাদের দ্বিতীয় সূত্রটা কি ছিল, প্রবাহ এবং রোধের গুণফলের সমষ্টি। প্রবাহটা কি হবে, এখানে এ, তাহলে I1 P প্লাস ঘড়ির কাঁটার দিকে আছে কিন্তু IG G, এবং এরপরে এখানে তাহলে মাইনাস I3 R ইকুয়াল 0, কারণ এর মাঝে কোনো তড়িৎ কোষ নেই, এই জন্য আমরা 0 লিখলাম। তাহলে এই IG-টা যদি 0 হয়ে যায় তাহলে কি লিখবো আমরা, I1P সমান I3R। তাহলে এখন অর্থাৎ কি লেখা যায়, I1 বাই I3 ইকুয়াল R বাই P লেখা যায়। দেখো আমরা এই সমীকরণটা কি করলাম, I1টাকে P-টাকে নিচে দিয়ে দিলাম, আর R-টাকে I1 এর I3 এর নিচে নিয়ে আসলাম। এই I3টা I1 এর নিচে নিয়ে আসলাম, P-টাকে R এর নিচে দিয়ে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা 3 নং দিয়ে ফেলি। আবার কি করব, BCDB বর্তনীতে দ্বিতীয় সূত্র প্রয়োগ করে
এবার কি করলাম, বাকি অর্ধেকের উপর বি সি ডি বি। তাহলে এখন দেখো বিসি এর মধ্যে কি I2 তড়িৎ প্রবাহ হচ্ছে, তাই না? তাহলে I2 কিউ, এরপরে এটা ঘড়ির কাঁটা উল্টো দিকে, তাহলে মাইনাস কি হবে I4S, এটাও ঘড়ির কাঁটার উল্টো দিকে আছে, তাই না? তাহলে মাইনাস IG(0). আচ্ছা, এরপরে এখন আমরা আবার ওই আগের মতো আইজিটা যদি জিরো হয়ে যেতে, পুরোটাই জিরো হয়ে যাবে, তাহলে দাঁড়াচ্ছে I2Q সমান I4S। তাহলে এটাকে যদি আমরা আবার সিম্পলিফাই করি তাহলে কি অবস্থা দাঁড়ায়, এই I2-র নিচে I4টা নিয়ে আসে, I2/I4 ইকুয়াল S এর নিচে কিউটা দিয়ে দেব, তাহলে এটাকে 4 নম্বর। দেখো আমরা 4টা সমীকরণ পেলাম। এখন এই 4টা সমীকরণের সাহায্যে আমরা কি করতে পারবো, আমরা হুইস্টন ব্রিজের নীতিটা প্রতিষ্ঠা করতে পারবো। তাহলে এখন চলে আসো 3 নম্বর। দেখো 3 নং সমীকরণে আমরা কি করব, 3 নং সমীকরণটা কি আছে, I1/I3 R/P, তাই তো? I1/I3 R/P। তাহলে এখন আমরা দেখো এখানে I1 সমান কত ছিল, I2, তাই না? I1 সমান কত ছিল, I2, অথবা I3 সমান কি ছিল, I4। আমরা এই I1 এবং I3 মানটা বসিয়ে দেব। I1 এবং I3 মানটা কত, I1 সমান I2 আর I3 সমান কি লিখবো, I4 সমান P R/P, তাহলে R/P। তাহলে যেহেতু I1 সমান I2 এবং I3 সমান I4, এই জন্য আমরা কি লিখলাম, I1 এর পরিবর্তে I2 লিখলাম, I3 সমান লিখলাম I4। তাহলে এটা কত হলো, এটা দিলাম আমরা 5 নং। এখন দেখো I2 I4 5 এবং 4 নং সমীকরণের বাম পক্ষ সমান। দেখো 4 ও 5 থেকে দেখো এটা যে 5 নং সমীকরণ হয় আর এটা যে 4 নং সমীকরণ হয়, তাহলে আমরা এই দুইটা সমীকরণকে যদি আমরা একত্র করি তাহলে কি দাঁড়ায়, আমরা I2/I4 সমান কত, S/Q। তাহলে S/Q সমান R/P। তাহলে এটাকে যদি আমরা আর একটু সাজিয়ে লিখি তাহলে কি হবে, P/Q সমান R/S। দেখো PS, এটা আর এটা প্রায় একই সমীকরণ, শুধু আমি একটু সাজিয়ে লিখেছি, P এর নিচে Q লিখেছি, R এর নিচে S। দেখো এটাকে কোনাকুনি করলে কি হয়, RQ। দেখো RQ কোনাকুনি গুণ করলে কি হয়, PS। ঠিক আছে না? তাহলে এইটাই হচ্ছে হুইস্টন ব্রিজের নীতিমালা। আমরা কার সাহায্যে হুইস্টন ব্রিজের নীতিমালা প্রতিষ্ঠা করলাম, কাশ্যপের সূত্রের সাহায্যে। তাহলে দেখো এই কাশ্যপের সূত্রের সাহায্যে আমরা যদি 3টা রোধ জানতে পারি তাহলে চতুর্থ রোধের মানটা আমরা সহজে বের করতে পারবো। 3টা
বিন্দুতে যদি আমরা একটা জানা রোধ রাখি, এক জায়গায় যদি অজানা রোধ রাখি, তাহলে আমাদের কি হবে, এই অজানা রোধটা জানা হয়ে যাবে। তাহলে আমরা হুইস্টন ব্রিজের নীতির সাহায্যে কি করতে পারবো, কোন একটা জটিল বর্তনীর অজানা রোধ আমরা বের করতে পারবো। সেই সূত্রটা কি, পি বাই কিউ সমান আর বাই এস। এই সূত্র ব্যবহার করে আমরা অজানা রোধ নির্ণয় করতে পারবো। এখন আমরা আচ্ছা, তাহলে আমরা এই অধ্যায় থেকে একটা গাণিতিক সমস্যা দেওয়ার ইচ্ছা ছিল। সেই গাণিতিক সমস্যাটা এখন আমি দেব এবং তোমাদেরকে করতে বলবো। একটি বদ্ধ বর্তনীতে একটি বদ্ধ চারটি রোধ, একটি বদ্ধ বর্তনী চারটি রোধ 10 ওহম, 30 ওহম, 6 ওহম এবং 30 ওহম হলে চতুর্থ বাহুতে, চতুর্থ বাহু কোনটা, এটা তাই তো, চারটি রোধ দেওয়া আছে। তাহলে চতুর্থ বাহুতে কত রোধ যুক্ত করলে ব্রিজটি সাম্যাবস্থায় থাকবে। তাহলে দেখো, আপনি চারটা রোধ পি কিউ আর এস ধরেন, পি কিউ আর এস চারটা রোধ আছে। এই চারটা রোধের মধ্যে আমরা প্রথমটা 10 ওহম বলেছি, পরেরটা 30, এরপরটা 6, এরপরেরটা 30। এই চারটা রোধ চারটা বাহুতে যুক্ত করেছে। এখন বলা হলো এই চতুর্থ বাহুর যে রোধটা আছে, এই রোধটার কি পরিবর্তন করলে বা কতটুকু রোধ যুক্ত করলে এবং কিভাবে যুক্ত করলে আমি ব্রিজটাকে সাম্য অবস্থায় রাখতে পারব। তাহলে এই অঙ্কটা যদি আমরা করতে যাই, তাহলে আমাদের কি করতে হবে, ওই সূত্র অনুযায়ী করতে হবে। তাহলে আমরা জানি পি বাই কিউ আর বাই এস, একটু আগে এই সূত্রটা আমরা প্রমাণ করেছি। তাহলে দেখো, যে যে মানগুলো দেওয়া আছে সেটা আমরা লিখে ফেলবো। প্রথম মানটা যদি আমরা পি ধরি, দ্বিতীয়টা যদি কিউ ধরি, আর ধরি, আর এইটাকে যদি S1 ধরি, তাহলে কি হবে, এখানে লিখানো পি সমান 10 ওহম, কিউ সমান 30, আর সমান 6 ওহম এবং S সমান 30 ওহম। তাহলে আমাদের বলেছে এটাকে S1 ধরতে হবে। তার কারণ কি, বলেছে চতুর্থ বাহুতে কত রোধ যুক্ত করলে বৃষ্টি সাম্য অবস্থায় আসবে। আমাদের চতুর্থ বাহু হচ্ছে S, তাহলে এটার মধ্যে কতটুকু রোধ যুক্ত, কিভাবে, কতটুকু, কত রোধ। এখানে আবার আরেকটু কথা অনেক সময় দিয়ে দেয় পরীক্ষা, কত রোধ কিভাবে, কত রোধ কিভাবে যুক্ত করলে, কিভাবে মানে হয় শ্রেণী সমবায় করব নাকি আমরা সমান্তর সমবায় করব, এর জন্য কিভাবে কথাটা উল্লেখ থাকে। তাহলে এখন দেখো, আমরা এই সূত্র অনুযায়ী আমরা দেখি আমাদের চতুর্থ বাহুর রোধটা ঠিক আছে কিনা। যদি চতুর্থ বাহুর রোধটা ঠিক থাকে তাহলে তো ওকে, আর যদি ঠিক না থাকে তবে আমাদের কিছু রোধ যুক্ত করতে হয়, শ্রেণী সমবায়ে না হয় সমান্তর সমবায়। তাহলে এখন আমরা পি এর মানটা বসিয়ে দিব 10, কিউ এর মানটা 30, আর এর মানটা 6,
আর এখন অ্যাসটা বের করব। অতএব অ্যাস সমান কি? আচ্ছা, 10 অ্যাস 318 180। তাহলে অ্যাস, অতএব অ্যাস সমান কি 180 ডিভাইড বাই 10 18 ওহম। তাহলে কি হলো, আমাদের এখানে থাকার দরকার ছিল 18, কিন্তু আছে কত? 30। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের হয় শ্রেণী না হয় সমান্তর সময় রোধ যুক্ত করার কথা ছিল। এখন যদি দেখি আমাদের এখানে যা দরকার ছিল তার চেয়ে বেশি, তার মানে কমাতে হবে। কমাতে হলে আমাদের সমান্তর সমবায় যুক্ত করতে হবে। আর যদি আমাদের বাড়াতে হয় তাহলে শ্রেণী সমবায় সমান্তরাল, তার মানে এখান দিয়ে আমাদের সমান্তরাল সমবায় আরো কিছু চার্জ যুক্ত করতে হবে। তাহলে সমান্তরাল সমবায় কিছু চার্জ যুক্ত যদি করতে যাই, তাহলে ইজ লেস দেন 30 ওহম, মানে 30 ওহমের চেয়ে কম। কম থাকাতে আমরা কি করব? আমরা কম থাকার জন্য আমরা এখন সমান্তর সমবায় যুক্ত করব। তাহলে এখন আমরা একটু মুছে ফেলি না, তাহলে আমরা লিখি যেহেতু 80 ওহম is less than 30 ওহম, তাই চতুর্থ বাহুতে, এই কথাটা লিখবা, চতুর্থ বাহুতে সমান্তরালে কিছু রোধ যুক্ত করতে হবে। অতএব 1/s 1/s1 প্লাস 1/s2, যেহেতু আমাদের চতুর্থ বাহুকে আমরা s দিয়ে যুক্ত করেছি এই জন্য সব s দিয়ে আমরা করব। তাহলে আমাদের s এর মান বের করেছি, s1 দেওয়া ছিল, এখন s2 টা বের করব। তাহলে এখন কি 1/s2 সমান কি হবে? 1/s মাইনাস 1/s1। তাহলে 1/s কত আমরা বলেছি? এখানে 18 পেয়েছি, তাই না? 18 দরকার, কিন্তু দেওয়া ছিল কত? 30। তাহলে এটাকে যদি আমরা এখন ক্যালকুলেশন করে মানটা বের করতে যাই, তাহলে কি হবে? অতএব S2 সমান, এটা ক্যালকুলেশন করে দেখো, সম্ভবত তোমার 45 ওহম এমন মান বের হবে। তোমরা এটা তোমাদের বাড়ি কাজ থাকলো যে কিভাবে আমি এটা 45 বের করলাম। তাহলে আমাদের চলতড়িতের কাশ্যপের সূত্র দিয়ে অজানা রোধ নির্ণয় আমরা আলোচনা করলাম। আশা করি তোমরা আলোচনাটা বুঝতে পেরেছো। তোমরা বেশি বেশি করে বই পড়বে এবং তোমাদের সময়টা এখন নষ্ট করবে না। সামনে তোমাদের এক্সাম, তোমাদের পরীক্ষার কথা চিন্তা করে, তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে তোমাদের বইয়ের সাথে সম্পর্ক করা দরকার। তোমরা করোনার কারণে অনেকে হয়তো বইয়ের সাথে তোমাদের সম্পর্ক একটু কম হয়েছে, কিন্তু এই সম্পর্কটা আরো বাড়াতে হবে। যদি তোমরা ভালো ফলাফল আশা করো, তবে তোমরা রেগুলার অল্প সময় করে হলেও তোমরা বই পড়বে এবং বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো সলভ করবে। আশা করি তোমাদের যে কাঙ্ক্ষিত তোমাদের আশা, তোমাদের যে আশা নিয়ে তোমরা বিজ্ঞানে ভর্তি হয়েছে, তোমাদের আশাটা পূরণ হবে তোমাদের শ্রমের বিনিময়ে। এই জন্য তোমরা আশা করি ভালো করে তোমাদের পড়াশোনাটাকে ঠিক করে
আদায় করবে, তবে তোমাদের সকল সমস্যা সমাধান হয়ে যাবে আশা করি। তাহলে আজকে